আসসালামু আলাইকুম বন্ধুরা। লাইভটি কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একে একে একটু কমেন্ট করে জানাবেন। কিছু আজকে জানেন যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, আহ, প্রধানমন্ত্রী আমাদের ফেসিস্ট তারেকের সাথে তার একটি সাক্ষাৎ হয়েছে। সেই সাথে কোনো আগের কোনো আলোচনা ছাড়াই, কোনো নিউজ নাই, কোনো নির্দিষ্ট কোনো পত্রিকায় হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থা তথা রয়ের প্রধান বাংলাদেশে চলে আসলেন। তার পর্দার অন্তরালে আসলে কি ঘটছে বা কি হচ্ছে তারই আংশিক কিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো লাইভটিতে যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন সকলে একটু কেউ একজন কমেন্ট করে জানায়েন আমার কথা শোনা যাচ্ছে কিনা। সেই সাথে আপনারা যারাই যুক্ত হচ্ছেন আমার ভাইরা, সহযোদ্ধা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটি একটু বেশি রকমের শেয়ার করে ছড়িয়ে দিতে হবে, যেন আজকের বাংলাদেশে ঘটে যাওয়া তারেকরে যে কৌশলের থ্রেট বিষয়টাই বলতে পারেন এক প্রকারের। কারণ তারেক যে আগামীতে উফ করার সুযোগ পাচ্ছে না, এটা তাকে বলে দেওয়া হয়েছে যে উ করার কিন্তু সুযোগ থাকছে না। ইভেন আপনারা জানেন যে গাধা পরিষ্কার পানি খায় না, ওর পানি পিপাসা লাগবে খালের কাছে বা পুকুর ডোবার কাছে নিয়ে যাবেন, ও আগে পানির মধ্যে নাইমা যায়, নাইমা আগে পানি ঘোলায়, এরপরে পানি খায়। হ্যাঁ, তো আজকে সেটাই তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা সেই বিষয়ে একটু আংশিক যে তথ্য যতটুকু প্রকাশ করা যায় এতটুকুই করছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবেন, আপনাদের জায়গা থেকে যার যার আইডি থেকে লাইভটা শেয়ার করে দিবেন। আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে ভাই। নাসির উদ্দিন ভাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। খন্দকার হুমায়ুন কবির ভাই জেনেছেন বিদ্যুৎবিহীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। সীমা আক্তার কমেন্ট করেছেন, আমি আপনার ভিডিওগুলো অসংখ্য ধন্যবাদ সীমা আক্তার আপা। আনোয়ারা খানম অসংখ্য ধন্যবাদ। মামুন ভাই কমেন্ট করেছেন, ফারাব শেখ কমেন্ট করেছেন, ধন্যবাদ। যাচ্ছি মূল আলোচনায়। অনেকের কমেন্ট আসলে এরকম আসতেই থাকবে, আমি মূল আলোচনাটা একটু করতে চাচ্ছি, আংশিক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে বাংলাদেশের অন্তরালে কি হচ্ছে। একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনারা ভাইরা, যাতে যেমন অন্য সবাই আমার কথাগুলো একটু শুনতে পারেন বা এই বিষয়ে একটু অবগত হতে পারেন। আমি চেয়েছিলাম একটা ভিডিও বানিয়ে ছাড়বো বা একটা ভিডিওতেই বলি, কিন্তু মনে হলো যে না, লাইভে যাই, লাইভে জরুরি বলে দেই, কারণ ভিডিও বানানো এবং এডিট করা আমার হাতে এত সময় নেই। হ্যাঁ, আমাকে আরো কিছু কাজ করতে হবে, ল্যাপটপটা নিয়ে বসবো। তো যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত হচ্ছেন, সেই সাথে লাইভটা একটু শেয়ার করে দিন, আপনাদের যার যার আইডি থেকে একটু শেয়ার করে দিন যেন অন্য সবাই লাইভটি দেখতে পারেন। আজকে আমরা অনেক আগে থেকেই জানেন যে ভারতের হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদীর সাথে তারেকের সাথে একটা বৈঠক হবে এই 10 তারিখ। কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান যাদেরকে দেখা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, কিন্তু ঘটনা ঘটে যায়, আর শুধু জানি যে করেছে বা রয়ের সম্পৃক্ত, এমন অনেক অভিযোগ নানা জায়গাতে, কিন্তু আজকেই প্রথম ভারতের আকস্মিকভাবে সেই গোয়েন্দা সংস্থার প্রধানকে দেখতে পেলেন আপনারা। তাকে যে এই যে বুঝি প্রধান চিন্তা করা যায়, হঠাৎ করে তিনি কেন আসলেন? একদিকে তারেকের সাথে হাই কমিশনার বৈঠক, অন্যদিকে সেই গোয়েন্দা সংস্থা, শীর্ষ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশে আসলে পর্দার অন্তরালে তাহলে কি করছে দেখেন। এখানে তারেকের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। তারেকও তার নিজের প্রথমে নিজেদের মধ্যে প্রায় 15-20 মিনিটের মতো হাই হ্যালো অনেক বিষয়ে কথা, কিন্তু যখন শেখ হাসিনার বিষয়ে আলোচনা আসছে তখনই 2-3 মিনিট সম্ভবত তারেক এ বিষয়ে কথা বলতে পারছে বা তার পক্ষ থেকে এটা বলা হয়েছে। কিন্তু এরপরই তিনি একটি বাক্য সেখানে উচ্চারণ করেছেন। তার 46 বছর তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন মিস্টার দীনেশ ত্রিবেদী, তার রাজনৈতিক দীর্ঘ অভিজ্ঞতার কথা তিনি বলেছেন। এরপর তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এখানে পাকিস্তানিরা এই দেশে আপনাদের জন্য কিছুই করতে পারবে না, বা আপনারা যে আমাদেরকে হুমকি দেওয়ার জন্য বা আমাদের পিছনে লাগার জন্য পাকিস্তানিদেরকে এখানে স্থান করে দেওয়ার মানে ষড়যন্ত্র বা যাই হোক স্থান করে দেওয়া, সেই দিকে যেভাবে চিন্তা করছেন পাকিস্তান অনেক কিছু করে দিবে,
এটা তো আর মিস্টার দীনেশ ত্রিবেদী বলতে পারেন না, এটা আমার কথা। তিনি এটাই বলছে যে আপনারা সেখান থেকে যে আশা আকাঙ্ক্ষা করতেছেন সেই রাষ্ট্র নিজেই ভিক্ষা করে খায়, 4 কোটি মানুষ ভিক্ষা বৃত্তের সাথে, সেই আশায় কিন্তু গুড়ে বালি হয়ে যাবে। হ্যাঁ, তো এখন তাকে যেটা বলার সে বিষয়ে বলা হয়েছে, সেটা তাকে ইঙ্গিতে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে তারেক রহমানকে, যে গাধা, মানে তার কথার ভাব সম্প্রসারণ বা এখানে আসে যে গাধা তো পানি খায় ঘোলাইয়া খায়, এটা তাকে তারেককে স্মরণ করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে কি বিষয়ে যে ভাই, যদি অবুঝ মূর্খের সাথে আপনি যখন বৈঠক বা আলোচনা করবেন, বা কোনো একজন মূর্খ যদি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কিংবা আপনার এলাকারই গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, তাই ওর বিভিন্ন কথা এবং বিভিন্ন বিষয় নিয়ে এমনি তার আশপাশে যারা থাকেন, আপনারা যারা থাকেন, তারা কিন্তু একটা ঝামেলার মধ্যেই পড়ে যায়। হ্যাঁ, যে হালা কখন কি করে বসে। হ্যাঁ, তো এটা তো ও তো সিস্টেমে বা জীবনে তো নির্বাচনের মাধ্যমে মেম্বার হইতে পারে নাই, সেটাই তারেককে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আর তারেককে এই কারণে এটা বলা হয়েছে, মিস্টার দীনেশ ত্রিবেদী তিনি তার 46 বছর তিনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, দুইবার রেল মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী, আরো অনেক গুরুত্বপূর্ণ তিনি দায়িত্ব পালন করেছেন। আর ভারতে এটা আপনারা গুগল থেকে কিংবা আপনি চ্যাট জিপিটি থেকেও জানতে পারেন যে ভারতের প্রধানমন্ত্রীর পরে ভারতে মূলত রেল মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় ঝুনা রাজনীতিবিদ ছাড়া চালাতে পারে না। তাকে এটা স্মরণ করিয়ে দেওয়া, মানে এটাই বলা তার ওর সামনে যে তুমি আমার কাছে পুষ্কো পাখি, পুষ্কো মানে ছোট্ট বাচ্চা বিচি, এটি তারেককে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ইভেন হচ্ছে আর সুযোগ নেই, সময় শেষ। আর কেন গোয়েন্দা সংস্থার প্রধান সহ তারা আসছেন, তারা মূলত নেত্রী দেশে আসছেন, তার নিরাপত্তার বিষয়টা কি, শেখের বেটির নিরাপত্তার বিষয়টি তদারকি করার জন্যই মূলত ভারতের গোয়েন্দা সংস্থা তারা সেখানে থেকে গিয়েছেন। এটা নর্থ ইস্ট পত্রিকায়ও এমন নিউজ এসেছে, আপনারা দেখেছেন। এই আংশিক বিষয়টা এটি রাখবেন, সে কোথায় থাকবে এই বিষয়ে আমি আরো একটু বিস্তারিত আরো কিছু জেনে আমি আগামী দিন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু লাইভের মাধ্যমে যতটুকু বলা যায় এতটুকু বলতেছি। শুধু এতটুকুই আপনারা মাথায় রাখবেন যে তারেকের হাতে এখন আর উফ করার মতো অপশনও আগামীতে তার থাকছে না। আমি এর আগেও আপনাদের বলেছি তারেকের অপশন হচ্ছে 2টা, এটাই চিরন্তন সত্য। তারেকের অপশন 2টা, জাহাজের উপর থেকে সমুদ্রে ফেলে দেওয়া, সাঁতরে যাও, আর নাহলে রশিতে ঝুলে পড়ো, কোনটা নিবা? তারেক দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো। আমি আপনাদের এই কথাটা এর আগেও বেশ কয়েকবার বলেছি, আজকে একেবারে লাইভের টাইটেলে পর্যন্ত দিয়ে দিয়েছি। সুতরাং এটা স্মরণে রাখবেন। কিন্তু মনে রাখবেন, তারেক যদি ইন্ডিয়াতে সফরে যায় তাহলে মনে করবে ওর শরীরের মধ্যে 1 ইঞ্চিও কলিজা নাই, কলিজের কোনো অংশই নাই, খুলে হামতাম। আর যদিও আমরা জানি যে তারেকের দৌড় কত দূর পর্যন্ত এবং তারেক কি করতে পারে, ওই খালেদা জিয়ার শুধু সন্তান হওয়ার সুবাদে এর দৌড় হচ্ছে সন্ত্রাসী, বোমা মারো, মেরে ফেলো, রক্তপাত, মানে অপরাজনীতি, হ্যাঁ, অপসংস্কৃতি, মানে অশিক্ষা, মানে কুশিক্ষায় যদি শিক্ষিত হয় যে ছেলে, যে ছাত্র জীবন থেকে যার এটা থেকে আসছে, ছোট থেকেই আসছে, সুতরাং তার কাছ থেকে বাংলাদেশ প্রত্যাশিত বা অন্য কোনো দেশে এখন কি করার, এই হালায় কায়দায় মেয়েদে প্রধানমন্ত্রী হয়ে গেছে, এই কারণে এর সাথে এখন কথা বলতে হয়। তা না হলে এই দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু মন্ত্রীর মর্যাদার একজন ব্যক্তি। রাজনীতিতে রাজনৈতিক অভিজ্ঞতায় মিস্টার দীনেশ ত্রিবেদীর সামনে একেবারে পুষ্ক পাখি তারেক রহমান, শুষ্ক একেবারে বাচ্চা, মানে এটা বলার বাহুল, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না, একেবারে ছোট্ট বাচ্চা। এখন এরে যদি এই বিষয় কি করার, ওই বাচ্চাটা এখন কায়দা বায়দা কইরা সিস্টেমে আর কোনো ছিল না, ওইখান থেকে ওই হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। কিন্তু এখন আগামীতে তার ওর অপশন একটাই, উফ করার কিন্তু সুযোগ থাকছে না। এখন যে তার সামনে যা কিছু দিয়ে দেওয়া হয়েছে, তাকে যেটা বলা হয়েছে, এইটা যদি সে মানে তাহলে রশিতে ঝুলে থেকে, জাহাজের মধ্যে ঝুলে থেকে রশি ধরে ঝুলে থেকে বাঁচতে পারবে। আর যদি এইটা সে না মানে, যদি না শোনে, এর যদি সে অন্যদিকে হামতাম করার চেষ্টা করে, তাহলে এই হামতাম সর্বোচ্চ 1 মাস 45 দিন, এর বেশি টিকবে না সেই হামতামটা। অর্থাৎ সেটা নির্ভর করবে যে সে হামতাম করবে বিগত দিনে যেটা করেছে এই ক্ষমতার এই যে 6 মাসে, নাকি সে লাইনে আসবে।
এইটা নির্ভর হবে আগামী মাসে যে ভারত সফরের বিষয় তাকে যে বারবার বলা হচ্ছে সেই সফরের উপর নির্ভর করবে। অর্থাৎ এখানে সফরে আসলেও ভালো, আর না আসলে আরো ভালো। না আসলে মানে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য ভালো, এই কারণেই যে কুশিক্ষায় শিক্ষিত একজন শীর্ষমাপের সন্ত্রাসী, যার মূল রাজনৈতিক মূল বিষয়টাই হচ্ছে মারো, কাটো, লাশ ফেলাও, প্রতিপক্ষ বা বিরোধী দলীয় নেতা যে আছে তাকে হত্যা করে। যার যে এই কুশিক্ষায় শিক্ষিত বা এমন একজন অপসংস্কৃতি ধারণকারী একজন ব্যক্তি। সুতরাং ওর যদি না আসে তাহলে এর হাত থেকে আগামীতেও বাংলাদেশ একটা নিরাপদে থাকতে পারবে, এর হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে। এই কারণে বলি যে না আসলে আরো ভালো। তাহলে আর যেটা হবার এটা তো বুঝতেই পারছেন, এটা তো অনেক কথা বলা যাবে না বলেছি, কিন্তু আংশিক যে পাশ দিয়ে একটু চলে যাব, এটা অনেক কিছু বিষয়টা বুঝতে হবে, বুঝে নিতে হবে। আপনারা মাথায় রাখবেন যে পর্দার অন্তরালে ওরা মিডিয়ার সামনে এসে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে। ভারত এই করলো কেন, ওই করলো কেন, আওয়ামী লীগের এই করে ফেলবো, ওই করে ফেলবো, ছিঁড়ে ফেলবো, খাইয়ে ফেলাম, এই কথা। কিন্তু এটা ঠিক মানে একেবারে জাস্ট এটা একটা চাপাবাজি। এই চাপাবাজির উপরেই এরা এখন টিকে আছে। আমি আগেও আপনাদের বলেছি যে বিএনপি প্রায় 70% উপরে পড়ে গেছে। হ্যাঁ, বাকি প্রত্যেক দিনই এক দুই করে আপডেট হচ্ছে। আর এখন আজকের ঘটনার পরে বিএনপি ধরে নেন যে 80% উপরে বিএনপি প্লাস হয়ে গেছে পড়ে যাওয়া। এখন হচ্ছে ওই যে মুরগি জবাই করে মাটিতে ফেলে দেওয়ার মধ্যে ফাল দেয়, লাভ দেয়, ওই লাভটাই ওরা দিতেছে, এর বাইরে অন্য কোনো কিছু নেই। ফালটা ওরা দেবে। সুতরাং ওরা মিডিয়ার সামনে এসে কি বক করলো বা কি চাপাবাজি করলো এটা শুনতে যাইয়েন না। আপনারা তো মিডিয়াতে কেউ আগে পরে কেউ জেনেছেন, এখানে লাইভে যারা যে যুক্ত আছেন প্রায় 260 জনের মতো যুক্ত আছেন, আপনারা সরাসরি লাইভটা দেখতেছেন। এই 260 জনের মধ্যে আপনারা কি কেউ জানতেন যে এই আগস্টের 10 তারিখে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান সহ শীর্ষ আরো অনেক কর্মকর্তারা বাংলাদেশ সফরে করবে বা তারা বাংলাদেশে আসবেন, খুবই হাই সিকিউরিটির জায়গায় তারা থাকবেন? এটা কেউ জানতেন? আজ পর্যন্ত শুনেছেন? সামনে আরো যুক্তরাষ্ট্র এবং ভারত বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা সেখানে যাবে। তাদের মূল লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মানে বাংলাদেশটাকে ওই দখল নিয়ে নেওয়া না। তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশটা যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই ধ্বংসস্তূপ থেকে যেন উঠে আসে। তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনা, আইন এবং সংবিধান অনুযায়ী তার উপরে সম্মান রেখে সেইভাবে যেন বাংলাদেশটা চলে এবং সকল দলের যেন রাজনৈতিক সমান অধিকারটা ফিরে পায়। তাদের মূল লক্ষ্য হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ ঘিরে এই মুহূর্তে মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশে যেন কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ না থাকতে পারে। উগ্রবাদী যেগুলোরা আছে, যারা ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে অন্য ধর্মের মানুষকে দিনে দুপুরে জবাই করে হত্যা করে। শুধুই তাই না, কেউ নিজেরা মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে দাড়ি টুপি রেখে, পাঞ্জাবি পরে, হাতে কোরআন রেখে বলাৎকার করে, তখন বলে না যে ধর্ম অবমাননা হয়েছে। কিন্তু অন্য ধর্মের ব্যক্তি যদি বলে, কখনো রাসুল নামটা নিলেও বলে তুই আল্লাহ নবীকে অবমাননা করছে। কেন তুই হ্যার নাম হবে রসুল, কিন্তু ওই বলছে রাসুল, অবমাননা হয়েছে। এমনি দেখা যায় যে তাকে জিন্দে পুরাই মেরে ফেলা। কত সহজ হয়ে গেছে। এই জায়গাটা থেকে যেন বাংলাদেশ বের হয়ে আসে। এই সকল সন্ত্রাসী, উগ্রবাদী, জঙ্গি, এখন আপনারা সিদ্ধান্ত নেবেন তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা কি অপরাধ? সেলিনা খাতুন লিখেছেন, ভাই আপনার লাইভকে দেখতেছি, আমার কথাকালী নাম্বার দিস ইস চ্যাপ্টার কা স্যার। অসংখ্য ধন্যবাদ সেলিনা খাতুন আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তাদের কিন্তু মূল টার্গেটই হচ্ছে যে আমাদের দেশ থেকে এদের হাত থেকে বাংলাদেশটা যেন রক্ষা পায়। তাদের মূল লক্ষ্যই হচ্ছে যে বাংলাদেশে যেন এই উগ্র জঙ্গিবাদী এবং সন্ত্রাস। মাথায় রাখবেন, ভারতের মূল চাওয়াটা কি দেখেন, প্রতিবেশী দেশ। আপনি ধরেন আমরা একই গ্রামে বসবাস করি, আমার ঘরের পাশে আপনার ঘরটা, আমার ঘরে যদি আগুন লাগে সেই আগুন কি আপনার ঘরে লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে আমার ঘরে আগুন নিভানোর জন্য ওই প্রতিবেশীটাকে আগে ছুটে আসতে হবে, একদিকে তার নিরাপত্তার জন্য, অন্যদিকে তিনি যে মানুষ, তার যে দায়বদ্ধতা আছে, আমি তার প্রতিবেশী, তার পাশের ঘরে আমি থাকি, আমরা একে অপরের পরিপূরক।
এই দায়বদ্ধতা থেকে তিনি বালতিতে করে পানি নিয়ে আসবেন, আমার ঘরে আগুন তিনি নিভানোর চেষ্টা করবেন। ভাই এটা তো বাস্তব কথা, এটা তো আপনি কোনোভাবে ফেলাতে পারবেন না। বাংলাদেশের 3টা দিক ঘিরে ভারতের অবস্থান। আপনি বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটলে ভারত থেকে আগে ওখানে যাবে সহযোগিতার হাত, পাকিস্তান থেকে আসবে না। ভারতের মূল লক্ষ্যই হচ্ছে যে এই ভূমিতে, এই বাংলাদেশের মধ্যে একটা আলাদা একটা দেশ, এখানে যদি সন্ত্রাস এবং জঙ্গিবাদটা মাথাচাড়া দিয়ে ওঠে, এই জায়গাটাকে কাজে লাগাবে পাকিস্তান সন্ত্রাসীরা। আপনারা জানেন, আমি আগে একটা নিউজে আপনাদের বলেছি যে নেত্রী বাংলাদেশে যেদিন প্রবেশ করবেন, যদি এই সন্ত্রাস এবং জঙ্গিরা, যারা জানে যে শেখের বেটি বাংলাদেশে প্রত্যাবর্তন করলে তাদের পরিণতি আগামীতে কি হবে, তারা যদি কোনোভাবে শেখের বেটি প্রত্যাবর্তন ঠেকাইতে না পারে, তাহলে ওই দিন যে গণসমাগমটা ঘটবে তার মধ্য থেকে যেন তারা মানে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে শেখের বেটিকে হত্যা করতে পারে, সেই ধরনের ষড়যন্ত্র তারা করতেছে। লস্করি তাইয়্যেবার একেবারে শীর্ষ, একেবারে মানে উন্নত, মানে তুরস্ক ইয়া থেকে এদের ট্রেনিং নিয়ে আসা, কি বলে ওই যে আপনার আর একটা জঙ্গি রাষ্ট্র আছে না তালেবান থেকে ট্রেনিং প্রাপ্ত সেই লস্করি তাইয়্যেবা, তো আপনারা জানেন তারা 5 জন সদস্য মিলে, এই লস্করি তাইয়্যেবার 5 শীর্ষ জঙ্গি সদস্য মিলে একটা টিম গঠন হয়ে গেছে। ওরা আত্মঘাতী বোমা হামলা চালাবে এবং ওই দিন প্রাইভেট কার গাড়ি হয়তো প্রেস লেখা থাকবে, নাহলে মানবাধিকার সংগঠনের লোগো সম্বলিত কি বলে স্টিকার থাকবে, এভাবে তারা গাড়ি বোমা হামলা চালাবে। এই ধরনের পরিকল্পনা ওদের হাতে ওরা নিয়েছে। সুতরাং এই পরিকল্পনা যেন ভেস্তে যায়, এই জঙ্গিদের যেহেতু এরা শনাক্ত হয়ে গেছে, মেসেজ আর নিউজ যেহেতু চলেই আসছে হাতে, সুতরাং এদেরকে কিভাবে ভেনিশ করা যায়, এই সকল জঙ্গি সন্ত্রাসীদের কিভাবে আবু সাইদ করা যায়, সেটি এখন আমাদের মূল লক্ষ্য। এটি এখন মূল উদ্দেশ্য এবং অন্য সকল দেশের গোয়েন্দা সংস্থা শীর্ষ কর্মকর্তাদের সেটাই করতে হবে। আমাদের তো তাদের কাছে, আপনারা জানেন যে শেখের বেটি কিন্তু অন্য দেশগুলো, বিশেষ করে প্রতিবেশী দেশ সহ অন্য যে দেশগুলো, তাদের কাছে সহযোগিতা চেয়েছে, সেই সহযোগিতা তারা হাত বাড়াচ্ছে। আপনার প্রতিবেশীর কাছে আপনার সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করবে না? অবশ্যই করবে, কিন্তু তারা কিন্তু ওই ধারাটা, রক্তপাত চায় না, যে বাংলাদেশে রক্তপাত হোক, হানাহানি হোক, মারামারি হোক, এটা চায় না। এই রক্তপাত ছাড়া, রক্তপাতহীন কিভাবে বাংলাদেশের গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনা যায়? দক্ষিণ এশিয়ার অন্যতম সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে আজকে 2টা বছরের অধিক, প্রায় 2টা বছর তাকে নিষিদ্ধ করে রাখা। আর কতকাল নিষিদ্ধ করে রাখবা? এত সোজা না তো রে ভাই, এমন একটা দলকে নিষিদ্ধ করে রেখে তুমি বলবা যে আমার কি বলে আমরা গণতন্ত্রে, আমাদের নির্বাচিত। কয়জন মানুষ তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমরা জানি তো। আজকে বলা হয় সে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে, তার বিরুদ্ধে ফাঁসি। আরে শালার বেটা, রাজাকার বাচ্চাগুলা, জি বিহারির বাচ্চাগুলা, জামাতি, এই যে বাচ্চু রাজাকার, এই যে বদমাশ, ধর্ষক, লম্পট কোথাকার, এর কথা দেখেন গালি চলে আসে মুখে। এই লম্পট, এই হানকির পোলাড়ায় কত মানুষকে হত্যা করেছে, কত শত শত নারীদেরকে, মুক্তিবাহিনী ভাইদের, মা বোনদেরকে তুলে নিয়ে রাজাকারের যে পাক বা মিলিটারি ক্যাম্পে নিয়ে গেছে। ওরা 1 দফা ধর্ষণ করছে, না নিয়ে আসার সময় এই বাচ্চু রাজাকার আবার প্রতিমধ্যে 1 দফা ধর্ষণ করছে। কুখ্যাত মানবতা বিরোধী, দীর্ঘ 13 বছর পাকিস্তানে পালাইছিল, এবারে 5 তারিখের পরে বাংলাদেশে আসছে, তাকে কোনো কারাগারে যেতে হয় নাই, আইসা আদালতে আত্মসমর্পণ করছে, আদালত তারা জামিন দিয়ে দিছে। এখন আবার সে ফাঁসির রায় থেকে বাঁচার জন্য তিনি কোর্টের দ্বারস্থ হয়েছে, নতুন করে দরখাস্ত বা আপিল নিয়ে কি করছেন, হ্যাঁ, রিট পিটিশন দাখিল করেছে। একজন কুখ্যাত বাচ্চু রাজাকার। আর এই যে ফেসিস্ট তারেক, এই কুলাঙ্গার, এই খালেদার এই কুলাঙ্গারের পুত্র, এই বাস্টার্ডে বাংলাদেশ 21 গ্রেনেড হামলা মামলার অন্যতম যাবজ্জীবনের আসামি না? এই বাস্টার্ডে, এই হাওয়া ভবন, খোয়াব ভবনের প্রতিষ্ঠাতা, ওই বাংলাদেশে কেমনে আছে, যার বিরুদ্ধে প্রায় 20টা না 21টা মামলা। এই মামলাগুলো কি আওয়ামী লীগ সরকার দিছে? তারেকের বিরুদ্ধে একটা মামলা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। খালেদা জিয়া যে মামলা সাজাপ্রাপ্ত ছিল, তার জেল হয়েছিল, এই মামলা তো আওয়ামী লীগ সরকারের আমলে দেয় নাই। আওয়ামী লীগ সরকার একটা মামলাও খালেদার কুলাঙ্গার তারেকের বিরুদ্ধে দেয় নাই। প্রত্যেকটা মামলা হয়েছে ওরা, খালেদা জিয়া যে লোকটারে সেনাবাহিনী প্রদান করেছিল, সেই মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন তথা তত্ত্বাবধায়ক সরকারের
এই খালেদা এবং তারেকের বিরুদ্ধে মামলা দিছে, সেই মামলাগুলো আওয়ামী লীগ সরকার আমলে আদালতের মতো করে কাজ করে গেছে, আইনের গতিতে চলে। তাহলে তারেক সেই মামলা থেকে যদি বাইসে দেশে আইসে একেবারে সিকিউরিটি নিয়ে এসে মায়ের জানাজা শেখ হাসিনার এখানে দরদ এবং ক্ষমা না হলে তারেক এখানে আসতেও পারে না, জানাজা অংশও নিতে পারে না। এটা তো চিরন্তন সত্য, আগেই বলেছি আপনাদেরকে। আজকে সেই তারেক একেবারে আইসা দেশে হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়। কোমরের এরপর আজকে যে ওরে যা কিছু বলা হয়েছে, সংক্ষিপ্ত শুধু এতটুকুই কথা বলি। তারেক রে আজকে সুন্দরভাবে জানেন মিস্টার দীনেশ ত্রিবেদী তিনি বাংলা বলতে পারেন, হিন্দি ইংরেজি বলতে পারেন, আর তারেক ইংরেজি হিন্দি এত মানে বুঝে না, ওরা একেবারে বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদি কথা মানিস তাহলে তোমার কোমরের অবশিষ্ট হাড্ডি ঠিক থাকবে, আর কথা না মানলে ওই কোমরের ভর দিয়া মেরুদণ্ডের উপর ভর করে আর দাঁড়ানোর সুযোগ থাকবে না। এটাই সত্যি কথা। ওই কোমরের ওই মেরুদণ্ডের বাকি হাড্ডির অংশ নিয়ে আর লন্ডন যাইতে পারবা না। মুসলেকা দিতে তো হাতে একটা সিগনেচার করতে হবে নাকি? আগের বার নয় মঈনুদ্দিন ফখরুদ্দিন ফ্যানের সাথে জুলাইয়া একেবারে সারা বারাবানে এটা মুসলেকা নিয়েছিল, জীবনে বাংলাদেশে আসবে না, হলফনামা দুইবার বাংলাদেশে আসবে না, রাজনীতি করবে না। আর এইবার এই মুসলেকা দেওয়ার মতো কলম ধরে আঙ্গুলদের শক্তি থাকবে না। এটাই সত্যি কথা। এখন ডাইনেজাবামে যত সিপাসিপি করুক না কেন, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা পাকিস্তানি বিহারির বাচ্চাদের সাথে যত আতাত করুক না কেন, এখন পর্যন্ত চাওয়া হচ্ছে রক্তপাত যেন খুনাখুনি না হয়, শান্তিপূর্ণ ভাবে যেন এই দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে। কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশ যদি চায় যে না রাজাকারের বাচ্চা বিহারির বাচ্চা স্বাধীনতা বিরোধী, ও যদি চায় যে না রক্তপাত ছাড়া আমরা এটা মানবো না, আমরা রক্তপাত চাই, আমরা আওয়ামী লীগকে চাই না, শেখের বেটি আসতে পারবে না, এই সেই সেদিকে যদি চায় ঠিক আছে ওই খেলি। আর কি, যেহেতু চাও আর তো কিছু করার নেই, আমরা তো 2 বছরের অধিক ধরে যদি রক্তপাত ছাড়াই, শেখের বেটি যদি চাইতো, ডেভিল ইনুসের বাপ কেন, ডেভিল ইনুস যদি 100 বার জন্ম নিত, আর নির্বাচন দেওয়ার সাধ্য ছিল না, কোনো ক্ষমতা ছিল না। চাওয়া ছিল ডেভিল ইনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষা পাক, খয়ের খান নির্বাচন, যে কোনো নির্বাচনের মাধ্যমে বিএনপি আসুক। বিএনপি কারণ বিএনপি আসার আগে কমিটমেন্ট করেছিল, তারা আইন 10টা কমিটমেন্ট করেছিল ভারত, যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগের কাছে। হ্যাঁ, তারা আইন গণতন্ত্রের পরিবেশ ফিরে রাখবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করবে, স্বাধীনতা বিরোধী রাজাকার এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিবে, পাকিস্তানের সাথে কোনো সখ্যতা হবে না, এই ধরনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। তা না হলে এটা আপনাদের মাথায় আসে না যে কুলাঙ্গার তারেক ওর মা মরে গেছে, ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখছে হাসপাতালে, ডিপ ফ্রিজের ভিতরে, তখন বরফের ভিতরে, 11 তারিখে নভেম্বরের 29 তারিখ রাত 11টা 30 মিনিটে মরে গেছে খালেদা জিয়া, এই ঘোষণা না দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রাখছে। আর যেদিন মরছে ওই দিনে যেদিন ওর ডাক্তার, ওর পার্সোনাল ডাক্তার জাহিদ গণমাধ্যমের সামনে সে কাঁদছে, দেখেন নাই? চকা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুলের একেবারে মুখ টুক চুক কেমন হয়ে গেছে, দেখেন নাই এক্সপ্রেশন? কিন্তু যে ডিসেম্বরের 25 তারিখে তার মৃত্যু তারিখ ঘোষণা করছে, সেদিনকে তার ডাক্তার জাহিদ কাঁদছে? বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের কোন নেতা হাউমাউ করে কাঁদছে? কান্দে নাই, কারণ মারা তো সে ওদিন যায় না রে ভাই, সে মারা গেছে নভেম্বরের শেষে রাত 11:30টায়। যে তারেক তার মায়ের জানাজায় আসতে পারবে না, সে ফেসবুক লাইভে এসে বলতেছে দেশে আসা একান্তটা তার উপর নির্ভর করে না, সেই তারেক কেমনে তার 1 সপ্তাহ পরে বাংলাদেশে আসলো? এটা আপনাদের প্রশ্ন আসে না? আজ পর্যন্ত বলছে বিএনপির পক্ষ থেকে যে কেমনে বাংলাদেশে, যে দেশে আসার মতন সক্ষমতা তার উপরে নাই, সে দেশে আসতে পারবে না, সেই কুলেঙ্গার কেমনে আসলো? কিসের গেলে, কোন জাদুর বলে আসলো, কোন জাদুতে আসলো? মানে এখন ফ্যাসিস্টে বুঝছে যে আমি লন্ডনে 17 বছর ছিলাম মুসলেকা দিয়ে, আন্তর্জাতিক অঙ্গনের কোন একজন সংবাদকর্মী কুলেঙ্গারের কাছে গিয়ে বলে নাই তারে কেমন আছিস, কোমরের ব্যথা কমছে? একটা নিউজও করে নাই। ওই ফেসবুকে সারাদিন আন্তর্জাতিক মহলের কেউ এটা করে নাই। আর যেই দেখছে 2 বছর যাইতে না যাইতে শেখের বেটির কাছে একেবারে আন্তর্জাতিক রয়টার্স, বিবিসি বাংলা, এপিবি, ডয়েসে ভেলে, আন্তর্জাতিক শীর্ষ নিউজ গুলো, শীর্ষ প্রতিষ্ঠানগুলো তার সাক্ষাৎকারের জন্য সিরিয়াল দিয়ে নাম লেখাই দেয়। সিরিয়াল পাওয়ার জন্য আবেদন জানাই রেখে আমি একটা সাক্ষাৎ চাই, আমাকে একটা সাক্ষাৎ দেন। আর ফ্যাসিস্ট তারেক এইখানেই ওর মাথা ধোক বোবো। আর বেটা তোর সাথে তুই তো একটা ছাগল এলে দি, কই শেখ সাদিয়ার কই ছাগল এলে দি? কত বড় মূর্খ হইলে এই মূর্খটা নিজের সাথে শেখের বেটির তুলনা করে? চিন্তা করা যায়। ওর মা খালেদা
সে নিজে ষড়যন্ত্র করেছিল, সে নিজে এই রেকর্ডিং আপনারা অনেকে পেয়েছেন, আপনারা অনেকে শুনেছেন যে এই খালেদা বাংলাদেশের প্রথম স্বৈরা শাসক, মহিলা স্বৈরা শাসক। এই খালেদা খুনি জিয়ার বউ, সে প্রথম ক্ষমতায় এসে বলছিল যে এই ক্ষমতা যে ওই যে ফেমিকন আড়া দিয়ে যে বইছি আর ছাড়ুন না, দেশের অবস্থা যা খুশি হোক। হ্যাঁ, সেই খালেদার পোলাই তো তারেক। তোর মাথায়, ওর মাথায় সবসময় রাখতে পারছিস তুই খালেদার পোলা, তুই জিয়ার পোলা, এটা তো মাথায় রাখা উচিত এই ফেসিস্টের। কিন্তু সেটা না রেখে ও মানে নিজের অনেক বড় বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি এটা মনে করে। একদিকে বলে আমি প্রতিশোধ নিব না, আর অন্যদিকে বলে যে আমি মানে সব প্রতিদিন 2700-র অধিক আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার করতেছে। যে সমস্ত কারাগারগুলোতে 80 জন ধরে, সে সমস্ত কারাগারে 280 জন ভরে রাখতেছে। চিন্তা করেন, প্রত্যেকটা কারাগার আজকে আওয়ামী লীগের একটা হেডকোয়ার্টারে পরিণত হয়েছে। আওয়ামী লীগের ওই টার্গেটটা নিতে হবে যেন একযোগে এই কারাগারের তালাগুলো ভাঙা যায়, দেয়ালগুলো ভেঙে যায়। আগে রাজবন্দীদের কিভাবে মুক্তি করতে হবে ওই দিনটাকে সামনে রেখে। সময় বেশি দিন নাই, শুধু মাথায় রাখবেন সময় বেশি দিন নাই, এবং উফ করার মতন অবস্থায়ও তারেক নাই। তারেক উফ করতে পারবে না, ওরা আঙ্গুল প্লাস দিয়ে চাইপে ধরা হবে, ওর পশ্চাতে ডিম দেওয়া হবে, কিন্তু উফ শব্দ করতে পারবে না। সেই সুযোগ, সেই সময় তারেকরে দেওয়া হবে না, যদি আগামীতে এই গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার জন্য ওকে কানের মধ্যে যেটা বলা হয়েছে সেই কথা যদি সে না শোনে। এটাই চিরন্তন সত্য কথা। এখন সিদ্ধান্ত তারেক নিবে, এটা একান্ত তারেকের সিদ্ধান্ত। ওই কার বাপ চাচা ওর কি আছে না আছে, পাকিস্তানি ওর কোন পূর্বপুরুষ, ওর বাপের রাষ্ট্র, ওর বাপেরা কি আছে না আছে, এইটা এখন ওর ব্যাপার। যারা ওরে রক্ষা করবে, ওরে বাঁচাইবো, এটা যদি ওর মনে হয় ঠিক আছে, মনে হচ্ছে চলুক, দেখা যাক। আমরা দেখি ঢাকাই মাসে কি করো, তুমি দিল্লিতে সফরে আইসো না, দেখা যাক ঘাড়ে কয়টা মাথা, তাহলে বোঝা যাবে যে না ঘাড়ে মেলা মাথা আছে, সাহস আছে। আর যদি আসা তাহলে ওইটা বোঝা যাবে না কিন্তু কলেজে নেই ওইটা। কিন্তু আসলেও ভালো, না আসলেও ভালো। আবার কেউ ভাববে না যে আসলে বুঝি সব সমস্যার সমাধান হয়ে গেছে। না না না, এটা ভুল। বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশ ফিরে আসতেই হবে। বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন হইতেই হবে। সেই নির্বাচন আগে বলেছে আগামী 27 সালের মাঝামাঝি হবে। 27 সালের মাঝামাঝি অত দূরে যাবে না, ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই দিনটা বেশি দূরে নাই, সেইভাবে আপনারা প্রস্তুত থাকেন। আমাদের সেইভাবে প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, পর্দার অন্তরালে অনেক কিছু ঘটতেছে, অনেক কিছু ঘটে গেছে। আগামী বার্তায়, আগামী ভিডিও বার্তায় ইনশাল্লাহ আর অনেক কিছু আপনাদেরকে মানে অনেক কিছু বলার ছিল, যেটা বললে হয়তো আপনাদের মধ্যে আরো বেশি খুশির জোয়ার বয়ে যেত, কিন্তু সেটা বলা যাবে না, অনেক সেন্সিটিভ বিষয়। যতটুকু বলার ততটুকুই বলেছি। এইগুলো থেকে আপনাদের ধারণা করে নিতে হবে। শুধু এতটুকুই বলি, ডিসেম্বর হচ্ছে সর্বশেষ বর্ডার, এর ওই দিকে আর কোনো বর্ডার নাই, এটাই লাস্ট। সুতরাং সেইভাবে, এবং আমাদের প্রত্যেকটা কারাগারগুলো যেগুলো আছে, কারাগারের দেয়ালগুলো কিভাবে কি করা যায়, রাজবন্দীদের কিভাবে মুহূর্তের মধ্যে নিয়ে আসা যায়, এবং কারাগারের সামনে ট্রাকে ভর্তি, গাড়িতে ভর্তি, যেভাবে পারা যান লগি বইটা নিয়ে যেতে হবে। কারণ রাজবন্দীদের কিন্তু খালি হাত থাকবে, ওদের হাতে যেন বের হওয়া মাত্রই লগি বইটি হাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা করে দিতে হবে। এবং সাথে যারে যখন যে একবার পাবেন ওর চ্যাপ্টার এনে ক্লোজ করে দিবেন, ও যেন পরবর্তীতে দূরে যাই আপনার একটা গালি কিংবা একটা ঢিল কিংবা আপনার বড় আডিও না দিতে পারে। ওর চ্যাপ্টার এখানে ক্লোজ করে, যারা যখন একবার পাবেন, যত বড় ক্ষমা চাই। আল্লাহ সবাই সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন, শুভরাত্রি।